মাই চ্যানেল। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর সেই ভালো লাগার থেকে ছোট্ট একটি অনুরোধ করছি, প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়, আর আপনার সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকে আমি 7 আর 8 রোজার 2 দিনের ব্লগ ভিডিও শেয়ার করছি। তো সকালে ঘুম থেকে উঠে ঘরের অনেক কাজকর্ম করে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমাদের কিন্তু প্রতিদিন একই কাজ করতে হয়। আর ছোট ছোট বাচ্চা থাকলে তো আরও বেশি কাজ থাকে। আর আজকে হচ্ছে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। বাচ্চারা আমাকে সকালে যাওয়ার সময় বলে গিয়েছিল, তুমি আজকে আমাদেরকে স্কুল থেকে আনতে যাবে। আসলে আমার তেমন একটা স্কুলে যাওয়া হয় না, নাইমার বাবাই ওদেরকে নিয়ে আসে স্কুল থেকে। আর মাঝে মধ্যে আর কি যাওয়া হয়। আর বাচ্চাদেরকে স্কুল থেকে আনার পথে নাইমার বাবা বাঙালি দোকানে গিয়েছিল, সেখান থেকে একটা লাউ কিনে নিয়ে আসে। আর লাউটা একদম ফ্রেশ ছিল। আর বাহির থেকে এসে বাচ্চাদেরকে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে দিয়েছি। তারপরে জোহরের নামাজ পড়ে কিচেনে চলে এসেছি। আজকে একটু লেট করে এসেছি, কারণ বাইরে গিয়েছিলাম তাই। ইফতার বানানোর জন্য আর ভোর রাতের রান্নার জন্য যা কাটাকাটি দরকার ছিল সবকিছু কেটে এখন রেডি করে রেখে দিব। আর এদিকে লাউ কাটার সময় লাউয়ের উপরের খোসাটা একটু ভারী করে কেটে রেখে দিয়েছি। এটা দিয়ে কিন্তু একটা ভাজি করব, তাই এই ভাজিটা আলু আর লাউয়ের খোসা দিয়ে করা হয়। এই ভাজিটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি কিন্তু এই লাউয়ের খোসা ভাজিটা কখনো খাইনি, আমি দুবাই এসে একজনের কাছ থেকে শিখেছি। অনেক আগে আমার পাশে ফ্ল্যাটে এক বাঙালি ভাবি থাকতো, সে ভাবির কাছ থেকে শিখেছি। উনি এখন আর দুবাইতে থাকে না, উনি অনেক আগেই চলে গিয়েছে বাংলাদেশে। ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখা হয়েছিল। আর দুপুরের টাইমে আমি সব কিছু রেডি করে রেখে দিই। আসরের নামাজ পড়ে হচ্ছে কিচেনে আসি রান্না করার জন্য। আর প্রথমে আমি ভোর রাতের জন্য যা যা রান্না করব সেগুলো রান্না করে নিই, তারপর আর কি ইফতার বানাই। আর আজকে হচ্ছে ভোর রাতের জন্য শুধু লাউ ডাল রান্না করছি। আর গতকালে লেফট ওভার চিকেন রয়ে গিয়েছিল, তাই আর তেমন কোনো কিছু রান্না করব না। আর পাশে কিন্তু লাউ ডাল রান্না করা হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আজকে সাদা ছোলাটা রান্না করে নিচ্ছি। ছোলা রান্না করার পরে হচ্ছে প্রথমে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু প্রতিদিন ভাজা পোড়া বানাই না, একদিন কিংবা 2 দিন পর পর হচ্ছে ভাজা পোড়া বানাই। আর রমজান মাসে কিন্তু আমরা বাঙালিরা এই ভাজা পোড়া খেতেই বেশি পছন্দ করি। তো আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা হচ্ছে ভাজা পোড়া খেতে পছন্দ করে, তাই প্রতিদিন বানাতে না পারলেও একদিন কিংবা 2 দিন পর পর বানাতে হয়। আর রোজার মধ্যে বাহির থেকে ইফতার কিনে নিয়ে আসলে সেই ইফতারগুলো কেউই খেতে চায় না। আর রোজার মধ্যে বাহিরেরগুলো খেতে একটুও ভালো লাগে না। দেখা যায় আলুর চপ আর বেগুনির মধ্যে এত ভারী বেসন থাকে যে খাওয়া যায় না। তাই কষ্ট হলেও বাসায় বানানোর চেষ্টা করি। আর আমার হাতের ভাজা পোড়াগুলো নাকি খেতে অনেক বেশি মজা হয়, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চারা বলে। কতটুকু সত্য বলে আসলে আমি জানি না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ভাজা পোড়াগুলো ভেজে নিয়েছি। আর এদিকে ইফতারের জন্য টেবিলটা রেডি করে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে আমি ব্যানানা মিল্কশেক বানিয়েছিলাম। আর এই ছিল 7 রোজার ইফতারের আয়োজন। আর এটা 8 রোজার দিনের সকালের ভিডিও। তো সকালে হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর টাইমে আলিয়া ঘুম থেকে উঠে গিয়েছিল। আর ওর বাবাকে রেডি হতে দেখে এত বেশি কান্না করছিল, তাই হচ্ছে বাধ্য হয়ে আমাকে যেতে হয় ওদের সাথে। আজকে সকাল থেকে আলিয়া অনেক বেশি বিরক্ত করছিল, আর ওর শরীরটাও তেমন একটা ভালো ছিল না, তাই অনেক বেশি কান্নাকাটি করছিল। আসলে বাচ্চারা বিরক্ত করলে আর বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু মায়েরা কোনো কাজই করতে পারে না। আর যারা নাকি হেল্পিং হ্যান্ড ছাড়াই ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজকর্ম করে, তারাই আমার পরিস্থিতি বুঝতে পারবেন। তো আজকে ভেবেছিলাম ইফতার হয়তো বা বানাতে পারবো না। তো বিকালের দিকে আলিয়া কিছুক্ষণ ন্যাপ নেয়, সেই টাইমেই হচ্ছে আমি কিচেনে চলে আসি ইফতার রেডি করার জন্য। আর কিচেনে এসেই ভাবছিলাম আজকে ইফতারে কি বানাবো, কারণ সকালে তেমন কোনো প্রিপারেশন নিয়ে রাখিনি আজকে। তাই ঝটপট করে ইফতারের জন্য খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি।
আর এদিকে হচ্ছে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এগ স্যান্ডউইচ বানানোর জন্য। আর আজকে কোনো রান্না ঝামেলা করতে চাচ্ছিলাম না, কারণ আলিয়া ঘুম থেকে উঠে গেলে আমাকে কোনো কিছুই করতে দিবে না। আর ইফতারের জন্য যে রান্নাগুলো আমার কাছে সহজ মনে হয়েছে সেগুলোই করে নিচ্ছি। আর এদিকে কিন্তু এগ স্যান্ডউইচ রেডি হয়ে গিয়েছে, শুধু ইফতারের আগে গরম করে নিলেই হবে। আর এদিকে ইফতারের জন্য একটা হেলদি ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। ভাবলাম আপনাদের সাথে ড্রিঙ্কসটার রেসিপিটা শেয়ার করি। তো এখানে হচ্ছে বড় সাইজের 2টা কলা নিয়েছি। তারপর এখানে বাদামের গুঁড়ো দিচ্ছি। আর আমি কিন্তু এই বাদামের গুঁড়োটা রোজার আগে করে রেখেছিলাম, আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। আর স্বাদ মতো চিনি দিয়েছি, আর পরিমাণ মতো পাউডার মিল্ক দিয়েছি। এখানে পাউডার মিল্কের বদলে কিন্তু লিকুইড মিল্ক দিয়েও করা যায়। আর এখানে পরিমাণ মতো হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তো এখন ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে হেলদি ব্যানানা মিল্কশেক। সারাদিন রোজা রেখে এরকম একটা ড্রিঙ্কস বানিয়ে যদি খাওয়া যায়, তাহলে সারাদিনের ক্লান্তি ভাবটা এক নিমেষেই দূর হয়ে যাবে। আর এই ড্রিঙ্কসটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, কেউ চাইলে একবার হলেও বানিয়ে খেতে পারেন। আর এদিকে কিন্তু খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে, এখন বাগার দিয়ে নিলাম। তো নামানোর আগে কিছুটা জিরা গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর রোজা রেখে যদি এই খিচুড়িটা খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আর এদিকে এগ স্যান্ডউইচগুলো ঘি দিয়ে একটু টোস্ট করে নিচ্ছি। তো বাটার শেষ হয়ে গিয়েছিল, তাই ঘি দিয়েই টোস্ট করছি। আর এদিকে এগ স্যান্ডউইচগুলো টোস্ট করা হয়ে গিয়েছে, এখন মাছ থেকে একটু কেটে নিচ্ছি যাতে খেতে সুবিধা হয়। আর এদিকে কিছুক্ষণ আগে নাইমার বাবা ফলগুলো কিনে দিয়ে গিয়েছিল। আর এদিকে পেয়ারা নিয়ে এসেছিল, পেয়ারাগুলো দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু একটুও মজা ছিল না, একটুও মিষ্টি ছিল না, আর ভিতরে প্রচুর দানা ছিল। আর এদিকে দেশি লেবু নিয়ে এসেছে। আর এই লেবুগুলো কিন্তু একটা 3 দিরহাম করে, বাংলাদেশে প্রায় 100 টাকার উপরে। আর বাংলাদেশেও কিন্তু দেখেছি রমজান মাসে লেবুর দাম অনেক বেশি বেড়ে যায়। আর এবার তো অনলাইনে দেখলাম লেবুকে গোল্ড বানিয়ে দিয়েছে। আর সব সময় দেখি বাংলাদেশে রমজান মাস আসলেই সব কিছুর দাম বাড়িয়ে দেয়। আর দুবাইতে কিন্তু রমজান মাস আসার আগেই হচ্ছে অনেক কিছুতে ডিসকাউন্ট দেয়। আর আমাদের বাংলাদেশে যদি এমন হতো রমজান মাস আসলেই সব কিছুর দাম অর্ধেক করে দেওয়া হতো, তাহলে খুবই ভালো হতো। যারা মধ্যবিত্ত আর নিম্ন শ্রেণীর মানুষজন আছে তাদের জন্য অনেক বেশি সুবিধা হতো। তো অনেক কথাই বলে ফেলেছি, জানি না কথাতে কত ভুল হয়েছে, যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ফলগুলো জায়গা মতো রেখে অফ ক্যামেরাতে আমি হচ্ছে ইফতারের জন্য ফল কেটে নিয়েছি। তো এই ছিল 8 রোজার সাদামাটা ইফতারের আয়োজন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।